ওকে, স্বাগতম জানাচ্ছি প্রথম লেকচারে। তো আজকে মূলত আমরা পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব পদার্থের অবস্থা নিয়ে। হ্যাঁ, তো এটা মূলত আমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়। ওকে, ঠিক আছে, তো শুরু করে দেওয়া যাক। চলো একটু চেক করে আসি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, আহ চলো আমরা জাস্ট একটু অধ্যায়ের সঙ্গে পরিচিত হয়ে নিই। তো মূলত এই অধ্যায়ে আমাদের আলোচ্য টপিক হবে পদার্থের অবস্থা নিয়ে। পদার্থের অবস্থা। ওকে, পদার্থের অবস্থা নিয়ে। ওকে, সো এখন এই অধ্যায়ে নিচে যে বিষয়গুলোতে আমরা আলোচনা ফোকাস করবো, হ্যাঁ, সেগুলো হইতেছে তোমার পদার্থের তিনটি অবস্থা। একটা হচ্ছে তোমার কঠিন, তরল, আর একটা কি বলতো, গ্যাসীয়। তো এগুলো কিন্তু জানার কথা। সো এটা কি হবে বলতো? একটা হবে তোমার কঠিন, তারপরে তরল, দেন হইতেছে তোমার গ্যাসীয়। ওকে, ওকে, তারপরে কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেন ব্যাপন নিঃসরণ নিয়ে আলোচনা করব। তারপরে মোমবাতির জ্বলন, মোমের তিনটি অবস্থা, এটা ব্যাখ্যা করব। দেন তারপরে হইতেছে গলন, স্ফুটন, পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করে দিব। তো আমাদের প্রথম আজকের লেকচার টপিক হবে, আচ্ছা, আজকের লেকচার টপিক হবে কি বলো দেখি? ওকে, কণার গতিতত্ত্ব। ঠিক আছে, কণার গতিতত্ত্ব। ওকে, ওকে, চলো প্রথমত আমরা কয়েকটা বিষয় জেনে আসবো। ঠিক আছে? বেসিক কয়েকটা বিষয় জেনে আসবো। ঠিক আছে? চলো এখানে দিয়ে জেনে আসি। জেনে আসি। ওকে, সো এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুরো জীবনের তরে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, জেনে নিই, জেনে নিই। ওকে, সো প্রথম টপিক যেটা হবে সেটা হচ্ছে তোমার অন্ত আণবিক, অন্ত আণবিক, হ্যাঁ, আকর্ষণ বল। আচ্ছা, তো দেখো অন্ত মানে কি জানো? এখানে অন্ত মানে হইতেছে তোমার নিজে, হ্যাঁ, নিজ নিজ। ঠিক আছে? তো এখন তুমি কিন্তু জানো একটা পদার্থ কিন্তু আলটিমেটলি বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত বা মৌল দ্বারা গঠিত। ঠিক আছে? তো এই যে মৌলগুলো, বিভিন্ন যে কণাগুলো আছে, এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে? আচ্ছা, এগেইন বলি, কোন পরমাণুতে অবস্থিত কণাগুলো কি করে বলো দেখি, নিজেরা নিজেদের মাঝে যে আকর্ষণ থাকে তাকে আমি কি বলি? অন্ত আণবিক আকর্ষণ বল বলি। ঠিক আছে? ওকে, মৌলে অবস্থিত, অবস্থিত কণাসমূহের মধ্যে, কণাসমূহের মাঝে যে আকর্ষণ থাকে, মাঝে যে আকর্ষণ থাকে, তাকে আমরা কি বলবো বলো দেখি? তাকে আমরা কি বলবো? অন্ত আণবিক আকর্ষণ বলবো। ঠিক আছে? এটা যেন ভুল না হয়, অন্ত আণবিক আকর্ষণ বলবো। ওকে, কণাসমূহ বা অণুসমূহের মাঝে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আণবিক আকর্ষণ বলি। ঠিক আছে, আকর্ষণ বলি। সো এখন চলো আমরা কিন্তু মহাকর্ষ সূত্র জানি, বুঝছো? কি জানি বলতো? মহাকর্ষ সূত্র। সো মহাকর্ষ সূত্রটা এরকম ছিল। তো দেখো, পৃথিবীতে, হ্যাঁ, বা এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু পরস্পরকে কি করে বলো দেখি? আকর্ষণ করে। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কি করে বলো? একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে? দেখো, কোনো একটা মৌলের, ধরো এটা হইতেছে একটা কণা যার ভর m1, আর একটা কণা m2। হ্যাঁ, আচ্ছা, দুইটা, ধরো একটা মৌলের মাঝে দুইটা কণা আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স সে অনেক নগণ্য, ধরলাম d। তো এদের আকর্ষণ বল ধরো F ধরলাম। ঠিক আছে? তো এদের আকর্ষণ বল F ইকুয়ালস টু কি হবে জানো? F ইকুয়ালস টু হবে G ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। ওকে, সো এখানে মাথায় রাখবা, এই যে আকর্ষণ বল F, আকর্ষণ বল F টা হইতেছে ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক। ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে? ওকে, এবং
হ্যাঁ, বল, আকর্ষণ বল। ঠিক আছে? এই বলটা কিন্তু আল্টিমেটলি আকর্ষণ বল হবে, বুঝছো? আকর্ষণ বলে। বিকর্ষণ বল না কিন্তু। কিন্তু একটু মাথায় রাখবা। তো আকর্ষণ বল ভরদ্বয়ের গুণফলের কি বলো দেখি? সমানুপাতিক। তো এই পাশ থেকে আসে দেখো। F সমানুপাতিক M1 M2 এর মানে হইতেছে সমানুপাতিক। আর সমানুপাতিক মানে কি জানো? সমানুপাতিক মানে হইতেছে সামনেরটা যেভাবে যাবে, যে গতিতে যাবে, তো পিছনেরটা সেম একটা ডিস্টেন্স বজায় রেখে, হ্যাঁ, তাকে অনুসরণ করবে। ওকে, ওকে। দেখো এদের গুণফল যদি 10 বৃদ্ধি পায়, পরবর্তী দেখবে এফ এর মানও কি হবে বলো দেখি? 10ই বৃদ্ধি পাবে। ঠিক আছে? জাস্ট এটা পরে বুঝতে পারবা। আচ্ছা, দেন তো এই আকর্ষণ বল এফ 1 ভাগ, যখন কোথাও দেখবা 1 ডিভাইডেড বাই সামথিং আছে, তো মাথায় রাখবা নিচের সাথে তার সম্পর্কটা কি বলতো? ব্যস্তানুপাতিক। এখন দেখো এই যে আকর্ষণ বল ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক ছিল, আর এখানে কি ছিল বলো দেখি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলতে কি বোঝায়? এখন ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক বলতে কি বোঝায়? এগেইন বলি, যখন সমানুপাতিক থাকবে তখন সমানুপাতিক মানে হইতেছে তোমার M1 এবং M2 যদি তুমি ভরগুলো বাড়াও, তখন কিন্তু তোমার বলের মানটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? কিন্তু দেখো যখন দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হইছে, দেখো দূরত্বের মান যদি তুমি বাড়ায় ফেলো, হ্যাঁ, তখন কিন্তু বলের মানটা কি হবে বলো দেখি? কমে যাবে। এগেইন বলি, দূরত্বের মান যদি বাড়াও, বলের মানটা কি হবে? কমে যাবে। আর বল যদি তুমি কমাতে চাও, দূরত্বের মানটা কি হতে হবে বলো দেখি? বাড়াইতে হবে। এবং দূরত্ব যদি তুমি কমাও, বলের মান কি হবে বলো দেখি? বৃদ্ধি পাবে। ওকে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এটা একটু মাথায় রাখবা, কারণ আমরা প্রত্যেকটা কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের যে আন্তঃআণবিক আকর্ষণ আছে, ওটাকে আমরা মহাকর্ষীয় সূত্র দ্বারা এক্সপ্লেইন করবো। ঠিক আছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো যখন দূরত্ব বাড়াবা, দূরত্ব বৃদ্ধি করলে কি হবে বলতো? আকর্ষণ বল দূরত্ব বৃদ্ধি করলে আকর্ষণ বল কি হবে? আকর্ষণ বল কমে যাবে। ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখবা। আকর্ষণ বল কমবে। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখো। যখন তুমি দূরত্বটাকে বাড়াচ্ছ, তখন আকর্ষণ বলটা কি হইতেছে বলতো? কমে যাচ্ছে। ঠিক আছে? সো দেখো, এটা কিন্তু অল অ্যাবাউট আণবিক আকর্ষণ বল। ঠিক আছে? চলো পরবর্তীতে জেনে নিই। তো পরবর্তীতে আসে যে টপিকটা, সেটা হচ্ছে তোমার অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তি। ঠিক আছে? অন্তস্থ শক্তি। তো অন্তস্থ শক্তি মানে কি বলো দেখি? অন্ত মানে নিজ, নিজ, নিজের শক্তি। বুঝছো? অন্ত মানে নিজ, তার নিজের শক্তি। মানে তোমার মাঝে যা শক্তি আছে তাই অন্তস্থ শক্তি। ঠিক আছে? অন্তস্থ শক্তি। ওকে, অন্তস্থ শক্তি। এখন দেখো, তো প্রতিটা মৌল, হ্যাঁ, প্রতিটি মৌল, মৌল বা যৌগ বা কণা যাই বলো না কেন, মৌল, হ্যাঁ, বা পদার্থ বলো, হ্যাঁ, পদার্থ দিয়ে রিফাইন করলে অনেক ইজি হয়। পদার্থ নিজেদের মাঝে যে শক্তি সঞ্চয় করে রাখে, ঠিক আছে? নিজেদের মাঝে, হ্যাঁ, প্রত্যেকটা মৌল, কণা বলো, মানুষ বলো, যাই বলো না কেন, তাদের কিন্তু অভ্যন্তরীণ বা নিজেদের একটা শক্তি আছে, বুঝছো? প্রতিটি মৌল বা পদার্থ নিজেদের মাঝে কি করে বলতো? যে শক্তি সঞ্চিত করে রাখে, শক্তি জমা করে রাখে, বুঝলি? শক্তি জমা করে রাখে, তাকে আমরা কি বলি বলো দেখি? অন্তস্থ শক্তি বলি। ওকে, তো অন্তস্থ শক্তি কি বলতো? নিজেদের ভিতরের শক্তি, বুঝছো? লুকায়িত শক্তি। এখন দেখো, মাথায় রাখবা, অন্তস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? অন্তস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ডেবল। শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, সো দেখো, এখন তাপমাত্রা বৃদ্ধি করলে, বুঝছো? তাপমাত্রা, হুম, তাপমাত্রা বৃদ্ধি করলে অন্তস্থ শক্তি কি হবে বলো দেখি? অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। আর মাথায় রাখবা, অন্তস্থ শক্তি যখন বৃদ্ধি পাবে, তখন অণু পরমাণুগুলোর মাঝে গতিশক্তি বৃদ্ধি পাবে, বুঝছো? তাপমাত্রা, অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ।
দেখো অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি যখন পাবে, কণা সমূহের গতিশক্তি বৃদ্ধি হবে, ঠিক আছে? কণা সমূহের গতিশক্তি কি হবে বলো দেখি? গতিশক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, কণার সময় যখন গতিশক্তির বৃদ্ধি পাবে তখন তারা কিন্তু পরস্পর থেকে দূরে থাকতে চাবে, বুঝছো? তখন তারা কি করবে? পরস্পর থেকে দূরে সরে যাইতে চাবে, ঠিক আছে? তো আশা করি এটাও বুঝতে পারছো। তো দেখো, তো এখন আমি অন্তঃস্থ শক্তি বুঝতে পারলাম, তারপরে আণবিক আকর্ষণও বুঝতে পারছি। ওকে, আশা করি তুমি এই দুইটা টপিক অনেক সুন্দর করে বুঝে গেছো। ওকে, চলো এখন পরবর্তী টপিকে যাই। ওকে, এখন দেখো কণার গতিতত্ত্ব, ঠিক আছে? এখন কোশ্চেন টপিকটা কি হবে বলো দেখি? কণার গতিতত্ত্ব। ওকে, চলো। তো এখন এটা কাকে বলা হয় তো মাথায় রাখো। হুম এতক্ষণ যে টপিক গুলো পড়লাম আমরা, দেখো সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়। ওকে, অন্ত কণার, সরি এখানে আন্তঃকণার। ওকে, আন্তঃকণার, হ্যাঁ, আকর্ষণ শক্তি। আন্তঃকণার আকর্ষণ শক্তি কিন্তু আমরা একটু আগে পড়লাম। আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি। ওকে, কণাগুলোর গতিশক্তি মানে কি শক্তি বলো দেখি? অন্তঃস্থ শক্তি এবং অন্তঃকণার আকর্ষণ শক্তি। ওকে, কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে কণার গতিতত্ত্ব বলা হয়, বুঝছো? কণার গতিতত্ত্ব বলে। ওকে, দেখো আমরা কিন্তু এর আগে বুঝতে পারছি এগুলো বিষয়গুলো কি। সো এখন চলো আমরা এক্সপ্লেইন করবো জাস্ট। ওকে, গতিতত্ত্ব বলা হয়, ঠিক আছে, চলো এখন। ওকে, তো দেখো যখন তোর মৌলগুলো কঠিন অবস্থায় থাকে, দেখো কঠিন অবস্থায় থাকে, এগুলো কিন্তু কণা, বুঝছো? এগুলো কি বলতো? কণা, ঠিক আছে? তো কণা, দেখো কণাগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থান করতেছে, ঠিক আছে? এবং দেখো তরল পদার্থের ক্ষেত্রে দেখো এই যে কণাগুলো কি করতেছে বলতো? একটু গ্যাপ বা স্পেস স্পেস রাখছে, বুঝছো? এবং গ্যাসীয় পরমাণুগুলো দেখো, গ্যাসীয় পদার্থের সময় তুমি দেখবা যে কণাগুলোর মাঝে আন্তঃআণবিক যে দূরত্বটা আছে, তো আন্তঃআণবিক দূরত্ব কাকে বলা হয়? তো মাথায় রাখবা, তো একটা অণু আর একটা অণুর দূরত্বকে আমি কি বলবো বলতো? আন্তঃআণবিক দূরত্ব। ওকে, ওকে, তো আন্তঃআণবিক দূরত্ব কাকে বলা হয় বলো দেখি? আণবিক দূরত্ব কাকে বলবো তুমি? দুটি অণুর মাঝামাঝি দূরত্ব, ঠিক আছে? দুটি অণুর মাঝামাঝি দূরত্ব কি, ঠিক আছে? ওকে, দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব বলা হয়। আন্তঃআণবিক দূরত্ব বলে। ওকে, এগুলো সুন্দর করে মুখস্থ করে নিবা, ঠিক আছে? দেখো একটা অণু এরকম আর একটা অণু এরকম সে, এখন দুইটা অণু দেখো পরস্পর যে ডিস্টেন্সে আছে, বুঝছো? ডি, তো এই ডি কে আমি কি বলবো বলতো? আন্তঃআণবিক দূরত্ব বলবো। সো এটা একটু সুন্দর করে মুখস্থ করে নিবা। ওকে, এখন দেখো, চলো, এখন কি হয়েছিল? So দেখো, যখন পদার্থটা কঠিন তখন দেখো অণুগুলো কি হয়েছে বলতো? একে অপরের সঙ্গে লেপ্টে আছে, বুঝছো? তো এদের মাঝে আন্তঃআণবিক দূরত্বটা কি বলতো? কম।
আণবিক দূরত্ব কি বলো দেখি? দূরত্ব কি হবে? খুব কম। আচ্ছা, দেখো অনেক কম না? আচ্ছা, তো ডি কম। আচ্ছা, ডি যদি কম হয় তো এফ ইকুয়ালস টু কি ছিল বলো দেখি? জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার না? দেখো বলের মানটা কিন্তু তোমার আকর্ষণ, বলের মান দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তো তুমি এখান থেকে বলতে পারো যখন দূরত্বের মানটা কম হয় তখন আকর্ষণ বলটা কি হবে বলো দেখি? বেশি হবে, ঠিক আছে? এগেইন বলি, যখন দূরত্বের মানটা কি হয়? কম হয়, আকর্ষণ বল বেশি হবে। দেখো কঠিন পদার্থের মাঝে দূরত্ব মানটা কি হবে? কম। সো আলটিমেটলি দেখো তাহলে আকর্ষণ বল কি হবে বলতো? বেশি। ওকে ওকে, আকর্ষণ বল কি হবে? বেশি। আমি কিন্তু কঠিন পদার্থ নিয়ে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, আকর্ষণ বল বেশি, ঠিক আছে। এখন তুমি চলো, আহ যখন এখন কঠিন পদার্থকে তুমি তাপ দিবা, ঠিক আছে? কঠিন পদার্থকে কি দিবা বলতো? তাপ দিবা। তো তাপ দিলে কি হবে বলো দেখি? তো কঠিন পদার্থের যে অণুগুলো আছে, তো এদের কি হবে? অন্তঃস্থ শক্তি বাড়বে না? তো তাপ দিলে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট। খুব সুন্দর করে লিখে নেবে, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাপ দিলে কার অন্তঃস্থ শক্তি বাড়বে? কঠিন পদার্থের, ঠিক আছে? অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। শক্তি কি করবে? বৃদ্ধি পাবে, হ্যাঁ। সো অন্তঃস্থ শক্তি যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু এই যে কণাগুলো আছে এদের গতিশক্তিটা বাড়বে, ঠিক আছে? আর গতিশক্তি যখন বাড়বে তখন কিন্তু কি হবে বলতো? এরা চাবে একে অপর থেকে দূরে সরে যাইতে, ওকে? তো তখন কি হবে বলো দেখি? এখন যখন তুমি আরো তাপ দিবা, তাপ দেওয়ার ফলে কণাগুলো এত বেশি কাঁপবে, বুঝছো? কঠিন পদার্থের কণাগুলো এত বেশি কাঁপবে, হ্যাঁ, যে আন্তঃআণবিক বা আন্তঃকণার আকর্ষণ শক্তিটা কি হবে? কমে যাবে। কেমন করে কমে যাবে দেখো? যখন গতিশক্তি বাড়বে তখন কি হবে? কণাগুলো কি করবে? একটা থেকে আরেকটা দূরে সরে যাইতে চাবে না? তখন ডিসটেন্স ডি ইকুয়ালস টু বৃদ্ধি পাবে। ডি বৃদ্ধি পাবে। আর ডি বৃদ্ধি পেলে এফ কি হবে বলো দেখি? কমে যাবে। আমরা কি জানি বলতো? বল এবং দূরত্ব ব্যস্তানুপাতিক। সো এটা কিন্তু মাথায় রাখবা। দেখো তখন যখন বেশি পরিমাণ তাপ দিবা তখন আলটিমেটলি কণাগুলো একে অপরের থেকে দূরে সরে যাবে। ফলে ডি বৃদ্ধি পাবে, মানে কি আন্তঃআণবিক দূরত্বটা বৃদ্ধি পাবে। আর আকর্ষণ বল কি হবে বলতো? কমে যাবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখো। ওকে, তো এখন যখন এরকম অবস্থা থাকবে তখন আমরা যে পরবর্তী যে অবস্থাটা পাইতেছি সেটাকে আমরা কি বলি বলতো? তরল অবস্থা বলি, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? তরল অবস্থা বলি, ওকে? চলো এখন তরল অবস্থা নিয়ে এক্সপ্লেন করি। এখন মাথায় রাখো এই যে তরল অবস্থা, তরল অবস্থার নির্দিষ্ট আকার নাই কিন্তু, হ্যাঁ, নির্দিষ্ট আকার নাই। ওকে, এটা একটু মাথায় রাখো। তো নির্দিষ্ট কি নেই বলতো? আকার নেই। অথচ আয়তন কিন্তু আছে, বুঝছো? আকার নাই। তো যে পাত্রে রাখবা সেই পাত্রে আয়তন দখল করে, ঠিক আছে? ওকে, মাথায় রাখবা যে পাত্রে রাখবা, যে পাত্রে রাখবা সে পাত্রের আয়তন দখল করে। ওকে, এখন দেখো, তো দেখো আগে তোমার কি ছিল? কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি ছিল, এখন তুমি তাপ দিছো, তাপ দেওয়ার পরে দূরত্ব বাড়াইছো, যে আকর্ষণ বল কমে গেছে, তার মানে কিন্তু আন্তঃআণবিক দূরত্ব গুলো বৃদ্ধি পাইছে এবং আকর্ষণ বল হ্রাস পাইছে। তখন আমি কি বলতেছি বলো দেখি? তরল পদার্থ বলতেছি। তো এখন কঠিন এবং তরল পদার্থের মাঝে যদি তুমি কম্পেয়ার করতে বলা হয় তো কার আন্তঃআণবিক দূরত্ব বেশি বলো দেখি? তরল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব বেশি, এটা একটু মাথায় রাখবা। তো এখন কঠিন এবং তরল পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ বেশি কার বলো দেখি? আকর্ষণ বেশি বলবা কঠিন পদার্থের বেশি। সো এটা মাথায় রাখবা। এখন দেখো তরল পদার্থ কি করবা? একে তুমি এগেইন তাপ দিবা, কি দিবা বলতো? তাপ দাও। সেম ভাবে দেখো তাপ দিলে কি হবে? তাপ দিলে আলটিমেটলি তরল পদার্থের কণাগুলো কি করবে বলতো? তাপ শোষণ করবে, অন্তঃস্থ শক্তি বাড়াবে। আর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করলে গতিশক্তি বাড়াবে, তখন কি করবে জানো? এই যে কণাগুলো একে অপরের থেকে দূরে সরে যাইতে চাবে। আর এমন একটা সময় আসবে, বুঝছো? এই কণাগুলো এত বেশি পরিমাণ দূরে সরে যাবে, যাকে আমরা কোন অবস্থা বলবো বলতো? গ্যাসীয় অবস্থা, ঠিক আছে? তো গ্যাসীয় অবস্থা কি হয় বলতো? গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় পদার্থের কি নাই? নির্দিষ্ট আকার নেই। আকার নেই, মাথায় রাখবা। আকার নেই। তো যে পাত্রে রাখবা সে পাত্রের পুরো আকার দখল করে। যে পাত্রে রাখবা সে পাত্র পুরো দখল করে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা।
ওকে। সো এখন দেখো, তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হইতেছে বলতো? এই যে আন্তঃআণবিক ডিসট্যান্সটা বুঝছো? এই ডিসট্যান্সটা কম না বেশি? সবার থেকে বেশি না? তো এদের আন্তঃআণবিক দূরত্বটা কি হবে? সবার থেকে বেশি হবে। এটা একটু মাথায় রাখো। আণবিক দূরত্ব কি হবে? দূরত্ব সবথেকে বেশি। আচ্ছা। এখন দেখো সবথেকে যদি বেশি হয়, তো তাহলে আকর্ষণ বলটা কি হবে বলতো? কি সবার থেকে কম না বেশি হবে? তো দেখো, F কি ছিল? equals to G m1 m2 divided by t square. ওকে? দেখো ডিসট্যান্স এর মান যখন বেশি হইছে তখন দেখো যেহেতু এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক, সরি বর্গের ব্যস্তানুপাতিক, সো আলটিমেটলি দূরত্ব বেশি, তার মানে আকর্ষণ বল কম হবে, বুঝছো? তো আন্তঃআণবিক আকর্ষণ বল কি হবে? আকর্ষণ বল কি হবে বলতো? কমে যাবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? কম হবে, ঠিক আছে? তো এখন চলো আমরা কম্পেয়ার করব। তো কম্পারিজনটা এরকম হবে। ওকে, দেখো গ্যাসীয় অনুসমূহ কি বলছিলাম বলতো? এদের নির্দিষ্ট কোনো আকার নাই। যে পাত্রে রাখবা তার পুরো আকার দখল করবে। আন্তঃআণবিক দূরত্ব বেশি, হ্যাঁ, গতিশক্তিটাও বেশি, বুঝছো? মাথায় রাখবা গতিশক্তি বেশি। এখন এই কণাগুলো কিন্তু অনেক দ্রুত ছোটাছুটি করে, বুঝছো? এটা মাথায় রাখবা। ওকে, চলো কম্পেয়ার করব। তো কম্পেয়ার করি চলো। তো দেখো, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কার বেশি বলতো? মানে কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কার বেশি বলো? আকর্ষণ শক্তি, ঠিক আছে? তুমি জানো, হ্যাঁ, কঠিন পদার্থের অণুগুলো কিন্তু কাছাকাছি থাকে, সো কঠিনের বেশি, মাথায় রাখবা, এটা কিন্তু মুখস্থ রাখবা। কঠিনের বেশি, দেন তরলের, দেন কি বলতো? গ্যাসীয়, এটা একটু মুখস্থ রাখবা। অর্থাৎ গ্যাসীয় পদার্থের কণাগুলোর মাঝে আকর্ষণটা সব থেকে কম। ওকে, তো দেখো আণবিক দূরত্ব কার বেশি এখন তাহলে? দূরত্ব, কণাগুলোর মাঝে আন্তঃআণবিক দূরত্বটা কার বেশি বলো দেখি? দেখো গ্যাসীয় পদার্থে যেহেতু আকর্ষণ কম, সো আলটিমেটলি দূরত্ব এখানে বেশি। ওকে, তো কঠিন, তরল, হ্যাঁ, এই দুটা মুখস্থ রাখবা। ওকে, গ্যাসীয়। সো এই দুটা কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এগেইন বলি, এগুলো কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবা। ওকে, চলো পরবর্তী টপিকে যাবো আমরা। চলো এখন এখন আমরা পড়বো পার্থক্য, ঠিক আছে? কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মাঝে পার্থক্য পড়বো। তো দেখো এখন, আচ্ছা চলো, দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? তো মাথায় রাখবা এটা, বৈশিষ্ট্যগুলো কিরকম কঠিন পদার্থের পার্থক্য অথবা বৈশিষ্ট্য। ওকে, বৈশিষ্ট্য। চলো, সো এখানে দেখো, কঠিন পদার্থের নির্দিষ্ট কি আছে বলতো? নির্দিষ্ট ভর আছে, হ্যাঁ, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট ভর আছে, হ্যাঁ, ভর, আকার আছে, আয়তন আছে, সব আছে। আকার, আয়তনও আছে, এটা একটু মাথায় রাখবো, মুখস্থ করবা, ঠিক আছে? আয়তন আছে। আচ্ছা, এখন তো সবার মাঝে কি হবে বলতো? আন্তঃআণবিক আকর্ষণ কি বলতো? আণবিক আকর্ষণ, আকর্ষণটা কি হবে বলো দেখি? বেশি না এটা? অন্যদের থেকে বেশি না এটা? বেশি। এখন অণুগুলো কি করে? কাছাকাছি থাকে না দূরে দূরে থাকে? অণুগুলো কি করে বলতো? অণুগুলো খুবই সন্নিকটে থাকে, মানে খুব কাছাকাছি থাকে, ঠিক আছে? কাছাকাছি। আচ্ছা, দেখো, সো তাহলে দেখো আন্তঃআণবিক আকর্ষণ সব থেকে বেশি হয়। এখন দেখো, সো এদের কিন্তু ভাই, এদের মাথায় রাখবা, এদের চাপ দিলে এদের আয়তন সংকুচিত হয় না, ঠিক আছে? চাপ দিলে কি হয় না বলতো? আয়তন সংকুচিত হয় না। তার মানে তুমি একটা কঠিন পদার্থ নাও, ধরো একটা কঠিন পদার্থ হচ্ছে তোমার, এখানে একটা বল নাও, বুঝছো? বল বলতে লোহার বল নাও, তো লোহার বলতে তুমি প্রেসারাইজ করো বা চাপ দাও, তো এটা কিন্তু তোমার কমবে না, বুঝছো? এটা কিন্তু এরকমই থাকবে, বুঝছো? আকার পরিবর্তন হবে না। চাপ দিলে আয়তন কমে না বা সংকুচিত হয় না, কমে না। এটা একটু মুখস্থ রাখবা, চাপ দিলে আয়তন কমবে না। ওকে, এটা বেসিসটা পুরো বইয়ে লাগে আর কি। এখন দেখো, তাপমাত্রা বাড়ালে কি হয় বলতো? তাপমাত্রা বাড়ালে কি করে বলো? তাপমাত্রা বাড়ালে যে প্রসারণটা খুব কম হয়, মাথায় রাখবা। তাপমাত্রা বাড়ালে যে প্রসারণ হবে সেটাও না। চাপ দিলে সংকোচনও হয় না, তাপমাত্রা বাড়ালে প্রসারণ হয় না, বুঝছো? প্রসারণ হয় না, এটা একটু মাথায় রাখবা। খুব কম হয় বা হয় না বলাই চলে, ঠিক আছে?
তো এটা গেল তোমার কঠিন পদার্থের জন্য। তো চলো এখন আমরা তরল পদার্থের জন্য পড়বো। দেখো, এর নির্দিষ্ট তো ভর তো আছে, ভর আছে, কিন্তু আয়তন আছে, আয়তন আছে, হ্যাঁ, কিন্তু আকার নেই। বুঝছো? এটা একটু মাথায় রাখবা, আকার বা আকৃতি নেই। আয়তন আছে, আকৃতি নেই বা আকার নেই, আকার নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো দেন দেখো, তো তরল পদার্থ কি করবা, যে পাত্রে রাখবা সেই পাত্রের পুরো জায়গাটা দখল করবে, নাকি এরকম? না না না, এরকম না। তো তরল পদার্থকে যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার দখল করবে বা আয়তন দখল করবে, ঠিক আছে? বা সেই পাত্রের আকার লাভ করবে। ওকে, যখন তুমি গোলাকার রাখবে তখন তার আকার হবে গোলাকার, যখন তুমি তার আয়তাকার রাখবে তখন তার আকার হবে আয়তাকার। দেখো, আন্তঃআণবিক আকর্ষণটা কি হবে বলো দেখি। আন্তঃআণবিক আকর্ষণ, আন্ত আণবিক আকর্ষণ, আকর্ষণ, কার থেকে কম? কঠিনের থেকে কম। গ্যাসীয় থেকে কি বলতো বেশি? কঠিনের থেকে কম। ওকে, গ্যাসীয় হতে বেশি। ওকে, মাথায় রাখবো এটা। ওকে, গ্যাসীয় হতে বেশি। ওকে, দেন দেখো, অণুগুলো একটু দূরে দূরে থাকে, বুঝছো? অণুগুলো কি করে বলতো? অণুগুলো একটু দূরত্ব বজায় রেখে থাকে। ওকে, একটু দূরে থাকে, একটু দূরে। কঠিনের থেকে দূরে, গ্যাসীয় থেকে কাছাকাছি, বুঝছো? দূরে থাকে। তো দেখো, চাপ দিলে সংকুচিত হয় না, মাথায় রাখবা। তুমি যখন তরল পদার্থকে, হ্যাঁ, বা পানিকে চাপ দিবা, চাপ দিলে কিন্তু এরা সংকুচিত হবে না। তো মাথায় রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। চাপ দিলে সংকুচিত হয় না, চাপ দিলে সংকুচিত হয় না। সো দেখো, যখন তুমি তাপমাত্রা বাড়াবা, বুঝছো? তাপমাত্রা বাড়ালে এটা কিন্তু প্রসারণ হয়, বুঝছো? তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কি হয় বলতো? আয়তন বৃদ্ধি পায়, এটা একটু মাথায় রাখবা। সো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন তাপমাত্রা বাড়ালে যে আয়তন বৃদ্ধি পায়, হ্যাঁ, কার থেকে বেশি বলতো? এটা কিন্তু কঠিন পদার্থের থেকে বেশি প্রসারিত হয়, ঠিক আছে? এখন চলো কঠিন গ্যাসীয় পদার্থের জন্য করবো আমরা। তো গ্যাসীয় পদার্থের জন্য বিষয়টা কেমন ছিল? হুম তো এদের নির্দিষ্ট ভর আছে, বুঝছো? নির্দিষ্ট কি আছে বলো? ভর আছে, নির্দিষ্ট ভর আছে, হ্যাঁ, কিন্তু আয়তন বা আকার নেই। আয়তন বা আকার নাই। ওকে, এটা একটু মাথায় রাখবা। সো এখন যে পাত্রে রাখবা, হ্যাঁ, গ্যাসীয় পদার্থ কি করবে জানো? সেই পাত্রের পুরো আকার বা আয়তন দখল করবে। যে পাত্রে রাখবা সে পাত্র দখল করবে, পুরোটাই দখল করে। তো কেমন করে দেখো, ধরো তুমি একটা পাত্র এরকম, সো এটা ধরো বদ্ধ পাত্র। সো এখানে তুমি গ্যাস ছেড়ে দিছো, তো এই গ্যাসটা কি করবে বলতো? পুরো পাত্রে কিন্তু ছড়ায় পড়বে, বুঝছো? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো এখন আন্তঃআণবিক আকর্ষণটা কি হবে বলতো? আকর্ষণটা কি হবে? আন্তঃআণবিক আকর্ষণ, আকর্ষণ কি হবে? অনেক কম, বুঝছো? কারণ কি? অন্য সময়ের মধ্যে দূরত্বটা অনেক বেশি। আচ্ছা, দেন অণুগুলো কি করে? দূরে দূরে অবস্থান করে। অণুগুলো দূর দূরে দূরে অবস্থান করে, দূরে অবস্থান করে, অবস্থান করে, ঠিক আছে? তো দেন দেখো, মাথায় রাখবা, যখন তুমি চাপ দিবা, গ্যাসীয় পদার্থের উপর চাপ দাও, হ্যাঁ, তো এটা কিন্তু বেশি পরিমাণে সংকুচিত হয়। দেখো, চাপ দিলে অনেক বেশি সংকুচিত হয়, এটা একটু মাথায় রাখবা। অনেক বেশি সংকুচিত হয়। আর যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা, হ্যাঁ, তো আগে থেকে দেখো, গ্যাসীয় পদার্থের অণুগুলো কিন্তু আগে থেকে গতিশক্তি বেশি এবং অনেক বেশি ছুটতে থাকে। সো আলটিমেটলি যখন তাপমাত্রা দিবা তখন অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হবে এবং গতিশক্তি বৃদ্ধি হবে, বুঝছো? তাপমাত্রা বাড়ালে কি হবে বলো দেখি? গতিশক্তি বৃদ্ধি পাবে এবং অনেক বেশি বেগ প্রাপ্ত হবে, ঠিক আছে? তো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ওকে, তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ। সুন্দর করে তুমি একটা কাজ করতে পারো, হ্যাঁ, সুন্দর করে নোট গুলো করবা, নোট করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। আমাদের গ্রুপের নাম হচ্ছে ইউটিউব ভাইবস। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।